আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপির কথা কিংবা দফা দেখতে চাই না, অ্যাকশন চাই, তারেক ও ফখরুলকে ট্যাগ দিয়ে সার্জিসের পোস্ট। রংপুরে ৩৩ আসনের ১৬টি দখলের টার্গেট জামাতের। হঠাৎ খুশিতে নাচছেন শেখ হাসিনা, মন্তব্য গোলাম মাওলা রনির। ভারতের সাথে যুদ্ধে পাকিস্তান আল্লাহর অদৃশ্য সাহায্য পেয়েছে, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। এবার বিস্তারিত। লালমনিরহাট জেলা থেকে পাথর ও বালি নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া গাড়ি থেকে বিএনপির নাম ভাঙিয়ে নিয়মিত চাঁদাবাজি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার দিবাগত রাত ১টার দিকে নিজে ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই অভিযোগ করেন। পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও ট্যাগ দেন সার্জিস আলম। পোস্টে সার্জিস লেখেন, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় সরকার কর্তৃক অনুমোদিত পাথর ও বালুর সাইটগুলো থেকে যে গাড়িগুলো দিয়ে পাথর বালি দেশের বিভিন্ন প্রান্তে যায়, সেই গাড়িগুলো থেকে গাড়ি প্রতি ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত দাবি করা হয়। নিয়মিত লাখ টাকার চাঁদাবাজির নামে লুটপাট করা হয়। তিনি লেখেন, বুধবার পাটগ্রাম উপজেলার ইউএনও সেই চাঁদাবাজদের মধ্য থেকে দুজনকে ধরে এনে শাস্তি হিসেবে ১ মাসের জেল দেয়। পরবর্তীতে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের কয়েকশো নেতাকর্মী এসে থানা ঘেরাও করে, ভাঙচুর করে এবং ওই চাঁদাবাজদেরকে ছিনিয়ে নিয়ে যায়। জেলা পুলিশ সুপার পার্শ্ববর্তী হাতীবান্ধা থানা থেকে পুলিশের অতিরিক্ত ফোর্স সহযোগিতা চাইলে হাতীবান্ধা থানার বিএনপির নেতাকর্মীরা সেই থানা অবরুদ্ধ করে রাখে। এভাবে বিএনপির নেতাকর্মীরা যদি মাঠ পর্যায়ে ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি, লুটপাট শুরু করে কিংবা চাঁদাবাজদের প্রোটেক্ট করে, তাহলে দেশের সংস্কার কিভাবে সম্ভব? স্থানীয় লোকজন বলছে, সেখানকার যিনি এমপি মনোনয়ন প্রত্যাশী তার মদতে এসব হচ্ছে বলে উল্লেখ করেন সার্জিস। তিনি আরও বলেন, আগে স্থানীয় পর্যায়ের মূল সংগঠনগুলোর নেতাদেরকে কন্ট্রোল করতে হবে, তারপর দেশ সংস্কার। প্রশাসন কিংবা পুলিশকে সহযোগিতা করা তো দূরের কথা, জিম্মি করে যে অপকর্ম করা হলো, বিএনপির থেকে তার ব্যবস্থা নেওয়া হবে কিনা সেটা এখন দেখার অপেক্ষায়। এনসিপির এই নেতা বলেন, আমরা বিএনপির কথা কিংবা দফা দেখতে চাই না, অপকর্মের বিরুদ্ধে তাদের অবস্থান এবং অ্যাকশন দেখতে চাই, সেটা নিজের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হলেও। গেল ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর রাজনীতির মাঠে নিজেদের অবস্থান পোক্ত করা জামাত ভোটের রাজনীতিতেও বেশ অ্যাক্টিভ। রাজনীতির সব আলোচনার ভিড়ে বড় ফ্যাক্টর হিসেবে তৃণমূলে নাম আসছে দলটির। গেল ১১ মাসে দলের কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমানের রংপুর অঞ্চলে একাধিকবার ভোটে জিতিয়ে আসতে পারবে এমন আসনে পথসভা ও জনসভা করেছেন। এ নিয়ে এই অঞ্চলে ভোট রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রংপুরের এই জনসভা হবে এই বিভাগের নির্বাচনের জন্য টার্নিং পয়েন্ট। এর আগে দলের আমির পৃথক পথসভা এবং জনসভা করলে এবার বিভাগের নিজেদের অবস্থান জানান দিতে বড় শোডাউনের অংশ হিসেবে রংপুর জেলা স্কুল মাঠে শুক্রবার বৃহৎ সমাবেশে অংশ নিচ্ছেন তিনি। এই সমাবেশে প্রধান বক্তা থাকবেন সদ্য কারামুক্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম। দলটির পক্ষে দাবি করা হচ্ছে, সম্ভাব্য আসনগুলোতে দলীয় প্রার্থী জেতাতে দলের কর্মীদের উজ্জীবিত করার পাশাপাশি পুরো বিভাগের মানুষের মধ্যে দেশকে নিয়ে জামাতের পরিকল্পনা ও লক্ষ্য এসব বিষয়ে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। একই সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের জুলুম, নির্যাতন ও অবিচার জনগণকে অবহিতকরণ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই জনসভা। এতে ২ লক্ষাধিক লোকের সমাগম হয়েছে বলে জানা গেছে। দলের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আওয়ামী দুঃশাসনের সময় স্থানীয় থেকে জাতীয় নির্বাচনে এই অঞ্চলে জামাত ভালো অবস্থানে ছিল। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে তাদের প্রার্থী আওয়ামী লীগ জোটকে হটিয়ে ভারত ভোটে জিতিয়ে আসতে পেরেছিলেন। দলটির তৃণমূল জরিপ অনুযায়ী বিভাগের ৩৩টি আসনের মধ্যে ১৬টিতে জেতার সম্ভাবনা রয়েছে। জানা গেছে, এই অঞ্চলে একচ্ছত্র দখলে রাখা জাতীয় পার্টি দলীয় কোন্দল বিভক্তি, সাংগঠনিক দুর্বলতা, বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনগুলোতে অংশগ্রহণ সহ নানা কারণে অবস্থার বা আস্থার সংকটে পড়েছে। এমনকি জেলা উপজেলা সহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুবিধা করতে পারেনি। ক্রমেই এমন জনপ্রিয়তা হারিয়ে রংপুর বিভাগে পরিবর্তে রংপুর জেলা কেন্দ্রিক হয়ে উঠেছে তারা। এই অবস্থায় সুযোগ হাতছাড়া করতে চায় না জামাত। সে লক্ষ্যে তৃণমূলে মাঠ গোছাতে ব্যস্ত সময় পার করছে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মাঠ বৈঠক, উঠান বৈঠক সহ ভোট প্রস্তুতির সাংগঠনিক সব কার্যক্রম পরিকল্পিতভাবেই এগিয়ে নিয়েছে তারা। তথ্য বলছে, ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের ৩৩টি বিপরীতে জাপার দখলে ছিল ১৭টি আসন। আওয়ামী লীগ ৯টি, বিএনপি ১টি, সিপিবি ৩টি, জামাত ১টি, বাকশাল ও ন্যাপ ১টি করে আসন পায়। ১৯৯৬-এর সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে মোট আসন কমে
32টি হলেও রংপুর বিভাগে জাতীয় পার্টি পায় 21টি আসন। আওয়ামী লীগ 8, বিএনপি 3 ও জামাত পায় 1টি করে। এরপর ছন্দপতন শুরু হয়। 2001 সালের নির্বাচনে ইসলামী ঐক্যফ্রন্টের সাথে জোট করেও 21 থেকে কমে 14টি আসন পায় জাতীয় পার্টি। আওয়ামী লীগ 6টি, বিএনপি 9টি ও জামাত পায় 4টি আসন। 2008-এর নির্বাচনে আগে 4 দলীয় ঐক্য জোটের বিপরীতে আওয়ামী লীগ জাপার সমন্বয়ে গঠিত হয় মহাজোট গঠনে বিএনপি জামাতের কোণঠাসা হওয়া। 2014, 18 এবং 24 সালের 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুবিধা করতে পারেনি বিএনপি জামাত। তবে সেই পরিস্থিতি বদলে গেছে। জামাতের একাধিক সূত্রে জানা গেছে রংপুরের 6টি আসনের মধ্যে রংপুর 1, রংপুর 2 ও রংপুর 4 ও রংপুর 5 আসনে অবস্থান ভালো হলেও 1, 2 ও 5 আসন দখলে রাখতে চায়। কুড়িগ্রাম 1 ও কুড়িগ্রাম 4, গাইবান্ধা 1, গাইবান্ধা 2, গাইবান্ধা 3, লালমনিরহাট 1, পঞ্চগড় 2, নীলফামারী জেলার 4টি আসনের মধ্যে নীলফামারীর 3 আসনে 1986, 1996 ও 2021 সালে নির্বাচিত হয় দলের প্রার্থী। এবারও নীলফামারী 1, নীলফামারী 2 ও নীলফামারী 3, ঠাকুরগাঁও 2 এবং দিনাজপুরের 6টি আসনের মধ্যে দিনাজপুর 1, দিনাজপুর 4 ও দিনাজপুর 6 আসনে জিততে চায়। ইতোমধ্যে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। দলীয় বিভিন্ন তথ্য অনুযায়ী নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম ও দিনাজপুর এই 5 জেলায় সবথেকে বেশি দলীয় প্রার্থী থাকার সম্ভাবনা রয়েছে তাদের। এর আগে গাইবান্ধা, নীলফামারী ও কুড়িগ্রামে তাদের সংসদ সদস্য ছিলেন। ভোটের লড়াইয়ে তীব্র প্রতিযোগিতায় ছিল রংপুরে মিঠাপুকুর, গঙ্গাচড়া ও বদরগঞ্জ আসনে। আওয়ামী লীগ জোটের পতনের পর প্রথম নীলফামারীতেই সমাবেশ করেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, রাজনীতি থেকে আওয়ামী লীগের আলোচনা কোনো অবস্থাতে বাদ দেওয়া যাচ্ছে না। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, ফ্যাসিস্টকে আর ফিরে আসতে দেওয়া হবে না। আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট দলকে বিদায় করার জন্য 16টি বছর আমাদের অপেক্ষা করতে হয়েছে। আগামীতে যদি কোনো ফ্যাসিস্টের উদ্ভব হয় সেক্ষেত্রে জাতিকে যেন 16 বছর অপেক্ষা করতে না হয়। এজন্য যেভাবে সংস্কার দরকার সবই তিনি করবেন। আওয়ামী লীগ ভালো হবে না, ফিরে আসবে ভয়ঙ্করভাবে, হঠাৎ খুশিতে নাচছেন শেখ হাসিনা শিরোনামে নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বিশ্লেষণে এসব কথা বলেন তিনি। গোলাম মাওলা রনি বলেন, প্রধান উপদেষ্টার যারা সহযোগী রয়েছেন তাদের মুখে এনসিপি বা বিএনপি নিয়ে কোনো কথাবার্তা নেই। তাদের মুখে কেবল আওয়ামী লীগ, শেখ হাসিনা আর ফ্যাসিস্ট। এগুলো ফল কি হতে পারে? মার্কেটিংয়ের ভাষায় একটা কথা আছে, সেটা হলো যে কোনো প্রচার যাকে নিয়ে করা হয় সেটা শেষ পর্যন্ত তার পক্ষে চলে যায়। এই বিষয়টি আওয়ামী বিরোধীদের মধ্যে ভয় তৈরি করছে। তিনি বলেন, ইউটিউব, ফেসবুকে আওয়ামী বিরোধী পরিচিত মুখ 5 থেকে 6টি। তাদের মোকাবেলার জন্য আওয়ামী লীগের 500 থেকে 600 মুখ হাজির। তারা আওয়ামী ন্যারেটিভ তৈরি করছে, অনেককে হুমকি দিচ্ছে। তিনি আরও বলেন, এটা এমন এক ভয়ঙ্কর অবস্থায় পৌঁছে গেছে যে স্বয়ং প্রধান উপদেষ্টা জাতিসংঘের এক কর্মকর্তার কাছে অপতথ্য বন্ধের জন্য সহযোগিতা কামনা করেছেন। তিনি মেটার কাছেও সহযোগিতা চেয়েছেন। পাকিস্তানের ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বলেছেন, ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পেছনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাশাপাশি এক্ষেত্রে পাক সেনাবাহিনীর প্রভাবও উল্লেখ করার মতো। বৃহস্পতিবার জিও নিউজ জানায়, রাজধানী ইসলামাবাদে মহররম মাস নিয়ে ধর্মীয় নেতাদের সাথে আলোচনা করেছেন মহসিন নকভি। এ সময় তিনি এসব কথা বলেন। পাকিস্তানি ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মহররমের সময় একতা ও শান্তির বার্তা প্রচারে ধর্মীয় নেতাদের ভূমিকা থাকা প্রয়োজন। পাশাপাশি আগামী 14 আগস্ট পাকিস্তানের বিজয় দিবস। এই উপলক্ষে ফয়সাল মসজিদে আলেমদের একত্রিত হয়ে নামাজ আদায়ের আহ্বান জানান পাকিস্তানি ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া ভারতের সাথে সংঘর্ষের সময় পাকিস্তান আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য সাহায্য পেয়েছে বলে উল্লেখ করেন মহসিন নকভি। তিনি বলেন, ভারত 11টি মিসাইল ফায়ার করেছিল, কিন্তু সবই নির্দিষ্ট লক্ষ্যবস্তুর বাইরে পড়ে। পাকিস্তানের কোনো ক্ষতি হয়নি। তিনি বলেন, আমরা কখনোই ভারতীয় সাধারণ নাগরিকদের উপর হামলা করতে চাইনি, কিন্তু যখন পাকিস্তান ভারতের দিকে মিসাইল ছুড়েছিল তখন একটি মিসাইলের লক্ষ্যবস্তুতে কিছুটা ত্রুটি দেখা দেয় এবং আমাদের চিন্তা ছিল যে এই মিসাইলটি হয়তো ভারতীয় জনবহুল এলাকায় আঘাত হানবে। তবে আল্লাহর সাহায্যে ওই মিসাইল ভারতের সবচেয়ে বড় তেল ডিপোতে গিয়ে আঘাত হানে। এই ঘটনা দুটি অদৃশ্য সাহায্যের বাস্তব প্রমাণ। মহসিন নকভি আরও বলেন, ভারতের বিরুদ্ধে যুদ্ধের সময় পাকিস্তান সেনাপ্রধানের দৃঢ় অবস্থান ছিল যে ভারতের বিরুদ্ধে 4 গুণ জবাব দেওয়া হবে। তিনি ইরান ইসরায়েল যুদ্ধবিরতির প্রসঙ্গে বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে বিশ্ব নেতাদেরকে একত্রিত করা এবং যুদ্ধবিরতির জন্য কাজ করা ছিল গুরুত্বপূর্ণ। ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরএর অগ্নি 5-এর নতুন ভার্সন তৈরি করেছে। এর অগ্নি 5 মাটির 80 থেকে 100 মিটার গভীরে গিয়ে কংক্রিটের আস্তরণ ভেদ করতে পারবে বলে দাবি করা হচ্ছে। 7,500 কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক বহন করে নিয়ে যেতে পারবে এই ক্ষেপণাস্ত্র।
খবর ইন্ডিয়া টুডের। এই ক্ষেপণাস্ত্রের দুটি ভার্সন থাকবে। একটি 2500 কিলোমিটার দূরত্বের মধ্যে 7500 কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক নিয়ে বাংকার বাস্টারের কাজ করবে, এটা সুপারসনিক গতিতে যাবে। অন্যটি 5000 কিলোমিটারেরও বেশি দূরত্বে পারমাণবিক অস্ত্র বহন করতে পারবে। সম্প্রতি ইরানের পরমাণু কেন্দ্রে বাংকার বাস্টার বোমা GBU-57 ফেলেছিল যুক্তরাষ্ট্র। এর ফলে ইরানের পরমাণু কেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ট্রাম্প। ভারতের অগ্নি 5 ও যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার GBU-57 এর মতোই শক্তিশালী হবে বলে দাবি করা হয়েছে। বাংকার বাস্টার ক্ষেপণাস্ত্র হলো এক বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্র যা মাটির গভীরে ঢুকে লক্ষ্যে আঘাত করতে পারে এবং মিলিটারি বাংকার কমান্ড সেন্টার, মিসাইল রাখার জায়গা ও অস্ত্র ভান্ডারে গিয়ে আঘাত করতে পারে। সাধারণ যুদ্ধাস্ত্র বা বোমা মাটির উপরে গিয়ে পড়ে এবং বিস্ফোরণ হয়, কিন্তু বাংকার বাস্টার মাটির ভিতরে ঢুকে কংক্রিটে গিয়ে বিস্ফোরণ ঘটায়। ভারতীয় সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য জানিয়েছেন, এটা একটা ডেটারেন্ট হিসেবে কাজ করে। যে কোনো দেশের মাসেল পাওয়ার বাড়ানোর দরকার হয়। কোনো সন্দেহ নেই ভারতের সামরিক বাহিনীর কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ সংযোজন। উৎপল ভট্টাচার্য জানিয়েছেন, এই অস্ত্র মাটির গভীরে চলে যেতে পারে। কয়েকটা পর্যায়ে এর ডেটোনেশন হয়, প্রথমে উপরে হয়, তারপর ভেতরে ঢুকে বারবার তা বিস্ফোরণ ঘটাতে পারে। এটা নির্দিষ্ট একটি কোণে রাখতে পারলে টার্গেটে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত করতে পারে। তাই এই অ্যাঙ্গেল বা কোণটা খুবই জরুরি। তিনি জানিয়েছেন, এখন মার্কিন বাংকার বাস্টার দেখার পর ভারতের এই প্রয়াস নিয়ে আলোচনা হচ্ছে। তবে ভারত আগেই এই অস্ত্র বানাবার প্রক্রিয়া শুরু করেছে। আধুনিক যুদ্ধে এই বাংকার বাস্টার খুব জরুরি বলে মানা হয়, কারণ অন্য দেশের কমান্ড ও কন্ট্রোল কেন্দ্রগুলো এখন মাটির নিচে থাকে। অস্ত্র, জ্বালানি, রাসায়নিক ও জৈবিক অস্ত্রও মাটির তলায় রাখা হয়। সেগুলোতে আঘাত করতে চাইলে বাংকার বাস্টার দরকার হয়, সেখানেই এর গুরুত্ব। প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এই পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।